এটা শুধু আমাদের পক্ষ থেকেই তুলছি না, সারা দেশেই জ্বালানি নিরাপত্তার প্রশ্নটি এখন খুব জরুরিভাবে সামনে এসছে। আমরা সাধারণত বিপদে পড়লেই জরুরি বিষয়গুলো সামনে আনি, অনেকটা বিপদে পড়েই জ্বালানি প্রশ্নটা এখন বলা যায় সারা দেশে আলোচ্য সূচি। কিন্তু যেই বিপদে পড়ে আমরা বিষয়টা আলোচনায় আনছি, সেই বিপদ ছাড়াও বাংলাদেশের দীর্ঘমেয়াদে জ্বালানি নীতি বিষয়ে জ্বালানির প্রশ্নকে আমরা কিভাবে দেখব সেটা যদি আমরা ঠিক করতে না পারি, সেই নীতি যদি আমরা ঠিক করতে না পারি, এই যুদ্ধ পরিস্থিতি বা আন্তর্জাতিক পরিস্থিতি ছাড়াও সামনে বাংলাদেশ জ্বালানি নানান রকম সংকট যে সেই সংকটগুলোতে পড়তে পারে। আমরা সবাই জানি যে বর্তমানে যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে আন্তর্জাতিক পরিস্থিতিতে যে যুদ্ধ অবস্থাটা চলছে, সেই জায়গা থেকেই একটা জ্বালানি সরবরাহে একটা সংকট হতে পারে। সেই জায়গা থেকে বা সংকট হচ্ছে সেই আতঙ্ক এবং সেই বিপদের থেকেই আমরা আসলে জ্বালানি বিষয় নিয়ে ভাবছি। ইতিমধ্যে হাসান আশরাফ খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা উত্থাপন করেছেন রুবেলের আলোচনার পরবর্তীতে। জ্বালানি আমি একটু প্রাথমিক জায়গা থেকে আলাপ করতে চাই। আমাকে ফিরোজ আহমদ বলেছিলেন যে শ্রমিকদের জ্বালানি সংকট হলে কি হয় সেই বিষয়ের জন্য একটু আলোকপাত করার জন্য। কিন্তু জ্বালানি বলতে আমরা যে বিষয়ে জ্বালানি আসলে কি সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকম ভাবনা আছে। যেটা হাসান আশরাফ বলেছেন, জ্বালানি হচ্ছে সামাজিক শক্তি, একই সাথে ক্ষমতা বা অধিকার। আমার কাছে মনে হয় অবশ্যই জ্বালানি সামাজিক শক্তি, একই সাথে জ্বালানি অর্থনৈতিক শক্তি। আমাদের মানব দেহে আমাদের খাদ্য, অন্যান্য জিনিস যেমন আমাদের শরীরে শক্তি তাপ উৎপন্ন করে আমাদের শরীরটাকে এবং আমাদের মানব জীবনটাকে একটা ধারাবাহিক রাখার জন্য, তেমনি জ্বালানি এই যে গ্যাস, বিদ্যুৎ, তেল বা খনিজ সম্পদ যেগুলো জ্বালানি হিসেবে আমরা কাজে লাগাই, সেই জ্বালানি একই সাথে আমাদের সামাজিক শক্তি। যখন এই শব্দটা বলছি আমার কাছে মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অর্থনৈতিক শক্তিও। আমরা যখন ঘরের ভেতর থাকি তখন প্রতিদিন, এটা শুধু নারীর জন্য না, নারী পুরুষ পরিবারের সকল সদস্যের জন্যই আমাদের খাদ্য প্রস্তুত করা, আমাদের বাড়িতে যে আমরা হয়তো ফ্যান ব্যবহার করি, লাইট ব্যবহার করি, এই প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু জ্বালানি আমাদের একটা অনিবার্য প্রয়োজন হয়ে পড়ে। এবং আমরা যখন ঘর থেকে বের হই, আমরা যখন পথে যাই, আমরা হয়তো কেউ বাসে চড়ছি, পাবলিক বাসে, কেউ আমরা হয়তো প্রাইভেট কারে চড়ছি, কেউ হয়তো মেট্রোতে চড়ছি, যেই বাহনেই চড়ি না কেন আমাদের সেই বাহনেও কিন্তু আমাদের এই জ্বালানি একটা অতি প্রয়োজনীয় জিনিস। এবং আমাদের একই সাথে যারা আমাদের দেশের প্রায় 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে 8 কোটি প্রায় শ্রমজীবী মানুষ, যারা বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছেন, অর্থনীতির প্রাণও আমরা বলতে পারি, সেই অর্থনীতির প্রাণ শ্রমজীবী মানুষেরও প্রতিদিনের জীবনে জ্বালানি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জায়গা থেকে জ্বালানি নিরাপত্তার জায়গাটাকে যদি আমরা দেখি, যে জ্বালানি নিরাপত্তা একভাবে হুমকির মধ্যে আছে বলেই আমরা মনে করছি এই জায়গা থেকেই, যে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি আমরা দেখছি পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন। প্রত্যেকটা জায়গায় কৃচ্ছতা সাধন করার জন্য সরকার নানান রকম কর্মসূচি নিচ্ছে, এবং সামনে এই জ্বালানি সংকট হলে আসলে আমরা কি করবো সেটা নিয়ে আমরা একটা উদ্বেগের মধ্যে আছি। তার মানে জ্বালানি নিরাপত্তা বলতে আমরা যা বুঝি যে বাংলাদেশের নাগরিক হিসাবে জ্বালানি আমার অধিকার, সেই অধিকারটা আমি যখন সেবা হিসাবে সরকারের কাছ থেকে নিরবিচ্ছিন্নভাবে না পাবো, তখনই আমি বুঝতে পারবো যে আমার জ্বালানি নিরাপত্তাটা বিঘ্ন হচ্ছে। এবং সেই নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য জ্বালানির সরবরাহ নিশ্চিত করা, জ্বালানির দাম একটা জনগণের নাগালের মধ্যে থাকা, বিশেষ করে শ্রমজীবী মানুষের নাগালের মধ্যে থাকা, সেই জিনিসগুলো যদি না থাকে বা জ্বালানি নীতিটা যদি জনবান্ধব বা দেশীয় স্বার্থে না থাকে, তাহলে আমরা বলতে পারি যে জ্বালানি নিরাপত্তা একভাবে হুমকির মুখে বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় না। ফলে আন্তর্জাতিক পরিস্থিতি ছাড়াও আমাদের আবুল হাসান রুবেল আলোচনা করেছেন যে আমাদের জ্বালানি যেভাবে আমদানি নির্ভর এবং জ্বালানিকে একটা জনবান্ধব এবং দেশীয় স্বার্থটাকে প্রদান করার জন্য যে এই ধরনের নীতি করা দরকার, বা যে লুটপাট মুক্ত একটা জ্বালানি নীতি করা দরকার, সেই নীতির ঘাটতি আছে। তার উপরে আমাদের এখন একটা বিশেষ আন্তর্জাতিক পরিস্থিতি। তো সেই পরিস্থিতিতে অন্যান্য দিকগুলো যদি আমরা নাও, আমি যদি শুধু শ্রমজীবী মানুষের কথাই বলি, সেখানে আমরা দেখবো যে আসলে জ্বালানির সংকট হলে শিল্প, কলকারখানা, তারপরে কৃষি, এগুলোতেও একটা
বড় রকম চাপ তৈরি হয়, কারণ উৎপাদন খরচ বাড়ে, জীবনযাত্রার ব্যয় বাড়ে। ফলে সেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে শ্রমিক এবং কৃষক যারা আছেন তাদের জীবন আরো বেশি দুর্ভোগ হয়। তো সেই ক্ষেত্রে আসলে তখন সরকারের নীতিটা কি হবে, সরকার আসলে কাকে সুরক্ষা দিবে এবং কাকে অগ্রাধিকার দেবে, সেই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে বিশেষ পরিস্থিতিতে এক ধরনের নীতিমালা হওয়া দরকার। আর আমাদের জাতীয় যে জ্বালানি নীতি, সেটাও আমাদের আসলে দীর্ঘমেয়াদে কেমন হবে সেই বিষয়েও আমাদের নীতি নেওয়া দরকার। আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন সময়ে জ্বালানির যে ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ কিভাবে বন্টন হবে, প্রাকৃতিক সম্পদ কিভাবে উত্তোলন হবে, সেগুলো যেভাবে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, অনেক সময় বিগত সময় আমরা দেখেছি আমাদের দেশীয় স্বার্থ সেখানে রক্ষা পায়নি। ফলে আমাদের দেশীয় স্বার্থ যাতে রক্ষা পায়, দেশের জনগণ বিশেষ করে যারা সুযোগ সুবিধা বঞ্চিত থাকেন, শ্রমজীবী মানুষ, তারা যাতে সুরক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার পায়। যেটা রুবেল বলছিলেন যে জ্বালানির ক্ষেত্রে কোন জ্বালানিটার দাম বৃদ্ধি পাবে আর কোনটা পাবে না, সেগুলো ঠিক করা। মানে এখন আমরা রাত হলে বা সন্ধ্যা 7-8টার পরে দেখি রাস্তাঘাট ফাঁকা। প্রাইভেট কার যদি না চলে তাহলে পাবলিক ট্রান্সপোর্টই কম চলবে, তাহলে পাবলিক ট্রান্সপোর্ট যাতে বেশি চলতে পারে, যাতে করে শ্রমজীবী মানুষ সহ নিম্ন আয়ের মানুষের চলাফেরা নির্বিঘ্ন হয়, সেইগুলোর জন্য সরকারের নীতি নির্ধারণের জায়গায় আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার। এবং সরকার আমরা বিগত সময়ে দেখেছি, গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনের সময়, তার আগে সরকার খুব চাপে না পড়লে, জনগণের স্বর যদি উচ্চ না হয়, তখন সরকার আসলে জনবান্ধব নীতি গ্রহণ করেন না। ফলে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দল এবং যারা এই জ্বালানি প্রশ্নে কাজ করছেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন, সমাজের নানা পেশার নানা অংশীদাররা রয়েছেন, তারা মিলে আসলে আমাদের এই জ্বালানি যাতে যে কোনোভাবে জনগণের পক্ষে থাকে এবং জ্বালানি সংকট মোকাবেলায় রাষ্ট্র যাতে এমন নীতি গ্রহণ করে যাতে সমাজে সকল মানুষের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বিশেষভাবে শ্রমজীবী মানুষ প্রাধান্য পায়। এবং একটা জাতীয় তহবিল করা, নিরাপত্তা তহবিল বা বিশেষ তহবিল কিভাবে করা যায়, যেটার ক্ষেত্রে এই ধরনের সংকট যখন হবে সেই সংকটগুলো মোকাবেলা করা যায়, সেই বিষয়ে আমরা আরো কি কি নীতি অবলম্বন করতে পারি, কিভাবে আমরা সরকারের কাছে আমাদের চিন্তাগুলো পৌঁছতে পারি, আমার মনে হয় সেই বিষয়ে আমাদের সম্মিলিতভাবে আলাপ করতে হবে। শুধু আলাপই না, হয়তো আমাদের মাঠেও এই বিষয় নিয়ে